লন্ডনের আকাশটা আজ ভীষণ ঝলমলে, তার মানে রোদে রোদ উজ্জ্বল একেবারে পুরো লন্ডন। আমরা বিশ্বাস করি আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের সবার জীবনটাই এমন রৌদ্রোজ্জ্বল এবং আনন্দময়, আনন্দ ঝলমল। প্রিয় দর্শক, যে যেখানে বসে আমাদের দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দূরে থেকেও কাছে অনুষ্ঠানে। আমি সেলিনা শেলি, আমি সোহেল আহমেদ। আমাদের সাথে রয়েছেন যিনি বরাবরের মতো অনলাইনে যিনি যুক্ত হয়েছেন সোহেল। আমি তোমার আমাদের সাথে আছেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় ডান্স আর্টিস্ট অ্যান্ড কোরিওগ্রাফার সৈয়দা শায়লা আহমেদ লিমা। তো অনেক লম্বা নাম লিমা, আমি তোমাকে লিমা বলেই ডাকবো, ঠিক আছে? আমাদের আমিও ডাকবো, খালি তুমি। লিমার কথা একটু বলে নিই আমি। লিমা অনেক ছোটবেলা থেকে ডান্স করে, বাট বর্তমানে বাংলাদেশের যে মেইন স্ট্রিমের যে বড় বড় প্রোডাকশনগুলো আছে, যেমন দেশে এবং বিদেশে, সেইটা লিমা করেছে এবং লিমা ওয়েল সাকসেস করেছে বাংলাদেশে, এবং তার একটা পরিচিতি সারা বিশ্বে বাংলাদেশি কমিউনিটির কাছে, এবং সে আমাদের বাংলাদেশেও বড় বড় প্রোডাকশনে কাজ করছে। আর বাকিটুকু আমরা লিমার কাছ থেকে শুনবো। চলুন আমরা চলে যাচ্ছি সরাসরি লিমার কাছে। লিমা, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপি স্টুডিওতে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। শুরুতেই বললাম যে আজকে আমরা খুব ঝলমলে আছি, কারণ বাইরে বেশ রোদ। ঠিক এই মুহূর্তে যে পৌষের যে ঝলমলে রোদ আমরা দেখেছি বাংলাদেশে থাকতে, সেরকম একটা দিন আমার কাছে মনে হচ্ছে। তো এবার আপনি বলুন, কেমন আছেন? ঢাকার কি খবর? জি আছি, আমরা খুব ভালো আছি। আমরা সবাই জানি আমরা ভবিষ্যৎ শিক্ষা আস্তে বের হয়ে আসছি এবং আমাদের কাজ সব শুরু হচ্ছে। তো যে কারণে আমরা ভীষণ আশাবাদী। আমরা কাজ শুরু করে দিয়েছি, ড্রাগন মার্কেটে মিটিয়েছিলাম, সেটা শেষ করে আপনাদের একটু জয়েন করলাম। এই তো। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ, সোহেল ভাইকে, এনটিভির সবাইকে ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেজন্য। আপনি একজন নৃত্যশিল্পী। কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল, যখন আমি জিজ্ঞেস করলাম, মানে আমরা জানতে চাইলাম যে আপনি নাচের পাশাপাশি আর কি করছেন, জাস্ট আমরা একটু মানে শুরুর যে আলাপচারিতা একটু ঝালিয়ে নিচ্ছিলাম আর কি। তখন আপনি বললেন যে আপনি পেশা হিসেবেই নিয়েছেন নাচকে। যখন আমরা দেখি বাংলাদেশে অনেকেই যারা বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে যারা জড়িয়ে আছেন, তারা খুব গুটি কয়েকজন মনে হয় এই শিল্প সংস্কৃতিকে পেশা হিসেবে নিতে পারেন, ম্যাক্সিমাম প্যাশন হিসেবেই আসলে নেন। তো আপনি কিভাবে, কেন এই পেশাটাকে শুধুমাত্র মানে আপনার এই ভালোবাসার জায়গাটাকে আপনি পেশা হিসেবে নিয়েছেন? আচ্ছা, তো প্রথমেই বলি, আমি একেবারে ছোটবেলা থেকে নাচ করছি, নাচ শিখেছি প্রথমে মায়ের কাছে, হাতে ধরি, তারপর শুরু, সেগুলো পরে বলবো সবকিছু। আচ্ছা, পেশা হিসেবে কথা যেটা বললেন, আমি মার্কেটিং এ অনার্স মাস্টার্স করেছি, কিন্তু তারপর নাচটাকে পেশা হিসেবে নিয়েছি এই কারণে যে নাচটা হচ্ছে আমার ভালোবাসা, নাচটাই নেশা, নাচটাই ভালোবাসা। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি নাচটাকে ধরে রাখি সেটাই আমার জন্য ভালো হবে, আমার কাছে মনে হয়েছে। এবং আমি সে ব্যাপারে খুবই খুশি যে আমি অন্যদিকে নাচটাকে যে পেশা হিসেবে নিয়েছি। কারণ আমি নিজে আমার একটা স্কুল করেছি, আমার স্কুলের নাম ভূমিকা ডান্স সেন্টার। আচ্ছা, আর হচ্ছে সেটা স্টুডেন্ট, এবং সেখানে স্কুল নিয়ে আমি বেশ ভালো কাজ করছি, এবং আমি আমার বিভিন্ন জায়গায় করেছে প্রোডাকশন করছি, আমার ডিরেকশন দিচ্ছি, রেগুলার সমস্ত চ্যানেল। এখন আপনি জানেন বাংলাদেশে অনেক টিভি চ্যানেল, তো সমস্ত টিভি চ্যানেলে রেগুলার ডিরেকশন দিচ্ছি। আমাদের শিল্পকলা একাডেমিতে প্রচুর প্রোগ্রাম হয়, দেশে বিদেশে, আমরা ট্যুর নিয়ে বাইরে যাই, আমাদের কর্পোরেট শো প্রচুর হয়। তো আমি তো খুবই আশাবাদী যে অবশ্যই নাচটাকে এবং কোরিওগ্রাফিকে অবশ্যই প্রফেশন হিসেবে নেওয়া যায়। জি বলুন। আমি তো নিতে পেরেছি, তাই আমি বলছি যে আমি খুবই আশাবাদী আমাদের এই প্রফেশনে। নিশ্চয়ই আমরাও চাই যে এরকম ডেডিকেশন, 100% ডেডিকেশন আসলে থাকলে সে কাজ থেকে ভালো সুফল আসবেই, কিন্তু অনেকে নিতে পারেন না, অনেক ভাবে অনেক সমস্যার কারণে আসলে নিতে পারেন না। খুব ভালো লাগলো যে আপনি জি বলুন। হয় এবং অনেক স্ট্রাগল করতে হয়, আমরা যে সহজে নিয়ে নিচ্ছি সেটা না, আমাদের এই ফিল্ডে থাকতে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, ভবিষ্যতেও করতে হবে। কিন্তু তারপর ভালোবাসার জায়গা থেকে বলছি যে আমার মনে হয় আমাদের সবারই আরো ধৈর্যশীল হওয়া উচিত এবং পেশাটাকে মনোযোগ দিতে। বিশেষ করে নাচের মাধ্যম কিন্তু একটু কঠিন,
নাচের জায়গাটা তৈরি করতে অন্য সব যেমন নাটক বলেন, তারপরে গান বলেন, সেই জায়গা থেকে মানে অভিনয় কিংবা গান, সেখান থেকে কিন্তু নাচের জায়গাটা আমি মনে করি ক্ষেত্রটাও কিন্তু অনেকটা ছোট। সেক্ষেত্রে আপনি এটাকে বললেন যে ভালোবেসে এবং সাহস নিয়ে আপনি এটাকে প্রফেশন হিসেবে নিয়েছেন, সেরকমই আসলে শুনছিলাম আপনার কাছে। আসলে যেটা হলো যে বাংলাদেশ বা পুরা বিশ্বেই বলবো, নাচটা যদি নাচের মতো হয় আর একজন গুণী গুরু যদি থাকেন বা টিচার থাকেন, সেই নাচ দিয়ে কিন্তু গানের চেয়ে অনেক আগে জনপ্রিয়তা পাওয়া যায় এবং একটা জায়গায় পৌঁছানো যায়। এরকম অনেক ধরনের এক্সাম্পল আছে আমাদের বাংলাদেশে, যারা গুরুজিরা হয়েছেন তাদের ক্ষেত্রে। লিমার কথা বলবো, লিমা আমি তো ওকে ফেসবুক ফলো করি, পাশাপাশি ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি। সে শুধু নাচ দিয়ে বাংলাদেশ না, এবং আমার যতটুকু জানি যে 40টা ভাষায় 40টা ভাষার গানের মানে নাচ সে কোরিওগ্রাফি করেছে। ওই 40টা কস্টিউম, এবার চিন্তা করে দেখো সেলিনা, যে 40টা দেশকে তার দেখতে হচ্ছে, ওই দেশের কালচার দেখতে হচ্ছে, নাচের কস্টিউমগুলো দেখতে হচ্ছে। তো এটা কিন্তু ইজি ব্যাপার না। হ্যাঁ, আমি একটু লিমার কাছে যে এই যে 40টি দেশের কথা বলেন, আপনার বিভিন্ন রকম অভিজ্ঞতা কিন্তু হয়েছে, হ্যাঁ, এই বিভিন্ন কাজ করতে, যে বিভিন্ন দেশের সংস্কৃতিকে সামনে তুলে আনতে, তো সেখান থেকে যদি আপনার অভিজ্ঞতার কথা, আপনার গল্পগুলো একটু শেয়ার করতেন আমাদের সাথে। আচ্ছা, সোহেল ভাইকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। উনি ফেসবুকে ভালোই ভাবে আমাকে ফলো করে, বোঝা যাচ্ছে। আর উনি যে ইনফরমেশনটা আপনাদেরকে দিলেন, এটা আমি শেয়ার করি। সেটা হচ্ছে শিল্পকলা একাডেমির একটা প্রোডাকশন, বাজাও বিশ্ববিনা। সেখানে আমাদের ডিজিটাল লিয়াকতের ইয়াকি স্যারের ওনার আন্ডারে কাজটা আমরা করি। সেটা হচ্ছে 42টা দেশে গানের সাথে নাচ, এবং সেখানে ওই নাচগুলো সম্পূর্ণ আমার দেশ যায়। এবং আমি সেখানে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান, চীন, মানে 42টা, আমাদের পাকিস্তান, সব দেশে আছে। তো সেগুলো সব নাচ আমার ডিরেকশনে যায়। তো সেগুলা আমাদের অনেক স্টাডি আমাকে করতে হয়েছে। আমাকে যখন গানগুলো দেওয়া হয়, তখন সেই গানের সাথে সেই গানটা সেই দেশে প্রথমে আমাকে স্টাডি করতে হয় যে কোন দেশে, সেই দেশের কালচারটা কি, গান যেটা দেওয়া হচ্ছে সেটার থিমটা কি। অনেক গান দেওয়া হয় প্যাট্রিয়টিক, অনেক গান দেওয়া হয় লাভ সং, ঠিক আছে? পুরো গানটাকে ওয়ার্ড টু ওয়ার্ড আমাকে বুঝতে হয়। তারপরে সেই কস্টিউম, সম্পূর্ণ কস্টিউম স্টাডি করে, যেহেতু আমরা বাংলাদেশ, আমাদের অনেক বাইরে আছে, এবং ওদের ট্রেডিশনাল ড্রেস, কিন্তু যেটা কিনা শাড়ি, যেটা আমি গভর্নমেন্ট প্রেজেন্ট করতে পারবো, তারপরে আমি সেটাকে নাচ কম্পোজ করে সেটার সাথে ম্যাচ করে কস্টিউম করে তারপর আমি সেটা করি। তো আমার মধ্যে এই কাজটা যতবার করেছি, গত 5-6 বছর যাবত রেগুলার করছি শিল্পকলা একাডেমির মাধ্যমে, এবং সবাই ভীষণভাবে প্রশংসা করে। এবং যখনই আমাদের দেশে অন্য দেশ থেকে প্রাইম মিনিস্টার অর প্রেসিডেন্টরা সে দেশে আসেন বা অন্য গেস্টরা আসেন, তখন আমাকে দেওয়া হয় যে সে দেশে নাচটা যেন অবশ্যই আমি করি, প্রেজেন্ট করতে। জি জি, এটা আমার জন্য একটা বিশাল অভিজ্ঞতা। এটা বিশাল একটা, আসলে বিশাল একটা ব্যাপার, মানে এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার। যখন কোনো রাষ্ট্রীয় ডেলিগেট আসেন আমাদের দেশে, সেখানে আপনার উপরে দায়িত্বগুলো পড়ে সেই দেশের ট্র্যাডিশনাল যে নাচগুলো আছে সেগুলো প্রেজেন্ট করার। এই ক্ষেত্রে মনে হয় যে দুটো জিনিস আপনার, যে সেই দেশটা সম্পর্কে জানা হয়ে যায়, স্টাডি করা হয়ে যায় এবং সুন্দরভাবে উপস্থিত করতে পারেন। যাই হোক লিমা, আপনার এই জার্নিটা আসলে খুব ভালো লাগলো। আমরা আসলে শুরু কিন্তু করি প্রথমে সাধারণত দেখা যায় যে ফর্মাল ওয়েতে, যে আপনার শুরুটা কবে শেষটা, আমরা কিন্তু একেবারে এলোমেলো ভাবে মাঝ থেকে শুরু করছি, তবে সব কথাই আমরা গুছিয়ে শুনবো এবং জানবো। তো এই যে নাচের কথা বললেন, একটা শুরু কিন্তু আছে, আপনার সেই জার্নির গল্পটা এবার একটু বলেন। আমার মা নৃত্যশিল্পী ছিলেন পরিসরে। তো আমার যখন বয়স আড়াই, মানে আসলে এক্সাক্ট টাইম বলতে আমরা যখন থেকে হাঁটা শেখা শুরু করেছি, তখনই আসলে নাচ শেখা শুরু করেছি। প্রথম হাতে করে আমার মায়ের কাছে, এবং আমরা যখন ধরকি মা শেখাতেন। তারপরে আম্মু আমাদেরকে নিয়ে যান আলপনা মুমতাজ, আমার প্রথম টিচার আলপনা মুমতাজ, আপনার কাছে শেখা শুরু কথা বলি সঙ্গীত বিদ্যালয়তে। তারপরে ওনার মেয়ে ডক্টর সুমন মুমতাজ, ওনার কাছে আমার ভরতনাট্যমের হাতে দিই। তারপরে গুরুজি সিবি চন্দ্রশেখর মাদ্রাজের গুরুজি, ওনার কাছে আমরা তালিম নেওয়ার সুযোগ পেয়েছি ইন্ডিয়ান একাডেমির মাধ্যমে। এবং বাংলাদেশের নৃত্য গুরু দীপা খন্দকার, ওনার কাছে আমরা অনেক বছর
ফোক এবং সাধারণ নৃত্য শিখেছি এবং আমার কোরিওগ্রাফিতে অনেক কাজ করেছি। তারপরে বাংলাদেশে আর যারা নৃত্যগুলো আছেন যেমন শর্মিলা ব্যানার্জি, তামান্না রহমান, সুলতানা হায়দার, মনিরুল ইসলাম রতন, ওনাদের ওনাদের অনেক কাজ আমি করেছি। নাচটা হচ্ছে মনে হয় এমন একটা শিল্প যেটি আপনাদের কাছ থেকে শোনা, আপনাদের মতো শিল্পীর কাছ থেকে যে ব্যাপারটা জানা, সেটি হচ্ছে এই একটি মাধ্যম, মানে ভাষাহীন ভাষা যাকে বলে, যে ভাষাহীন ভাষা দিয়ে মানুষকে বুঝিয়ে দেওয়া সেই দেশের রীতি, সেই দেশের কালচার, সেই দেশের সংস্কৃতি কিংবা অন্য কোনো দৃশ্যায়ন শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝা যায়। সেই রকম একটি শিল্প হচ্ছে নাচ, এবং এরকম একটি শিল্পের সাথে আপনি জড়িত এবং প্রচন্ড ভালোবেসে আপনি তাকে প্রফেশন হিসেবে নিয়েছেন। এবারে আপনার যে একটা একাডেমি রয়েছে সে সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কবে শুরু করেছেন? আচ্ছা, আমি নাচ শেখানো শুরু করেছি অনেক আগে থেকে। আমি যখন ক্লাস 7 ছিলাম তখন আমার গুরু আকবর, উনি প্রথম ওনার স্কুলে আমাকে টিচার হিসেবে জয়েন করেন। উনি বলে যে তুই পারবি। হ্যাঁ, তবে আমার বয়স তখন অনেক কম এবং ক্লাসের স্টুডেন্টরা যারা ছিলেন তারা আমার থেকে বড় ছিলেন, কিন্তু আমার উপর সেই মানে বিশ্বাসটা ছিল যে আমি ক্লাস নিতে পারবো। সেই 7 থেকে আমি নাচ শেখা শুরু করি। তো প্রথমে পাথরগুলিতে নিয়েছি, তারপরে ঝঙ্কারে শিক্ষকতা করেছি, তারপরে দীপাঞ্জলি স্কুল দীপতে অনেক বছর করেছি, তারপরে বেলুকা নৃত্যকলা একাডেমিতে অনেক বছর শিখেছি। তারপরে আমি আমার স্কুল ভঙ্গিমা ডান্স থিয়েটার শুরু করি। সেটা শুরু করে আসলে আমার হাজবেন্ড সামনে ওর বলে যে তুমি এত ভালো নাচ শেখাও, এত ভালো কোরিওগ্রাফি করো, তুমি নিজে একটা স্কুল দাও। 2005 আমার বিয়ের পরে আমি প্রথম নাচের স্কুলটা করি। আমার প্রথম স্কুলটা করি মালিবাগে, তখন আমরা মালিবাগে ছিলাম, সেখানে আমার স্কুলটা প্রতিষ্ঠা করি। সেই 2005 আমার শুরু নাচের স্কুল। বাহ, চমৎকার। আসলে আপনার কথা শুনে আরেকটা যে জিনিসটি বেরিয়ে এলো, যে বিশেষ করে একজন নারী আর্টিস্টের ক্ষেত্রে পরিবারের সাপোর্টটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং জরুরি। কারণ একজন নারীর পাশে, স্ত্রীর পাশে যদি হাজবেন্ড, বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন বা সবচেয়ে প্রধান যিনি আছেন স্বামী, তিনি যদি সাথে না থাকেন তাহলে আসলে এগিয়ে নেওয়া সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। তো সোল, কি বলতে যাচ্ছিলে তুমি? না, আমি যেটা বলতেছিলাম যে বলে ফেললাম যে ওর হাজবেন্ড, পরিবার, অবশ্যই পরিবারের, আর পরিবার শুরু হওয়ার আগে মার কাছ থেকে যে সাপোর্টটা পাওয়া, এটা একটা বিশাল ব্যাপার। তারপরে পাশাপাশি হ্যাঁ বাবা, আমাদের বাবা ব্যাপারে ভীষণ মানে উৎসাহ, অনুপ্রেরণা, মানে মা তো আমাদের সাথে নিয়ে যেতেন। মানে নাচের ক্লাসে মা নিয়ে গেল, বাবা আনতে যেত, যে আমাদেরকে নিয়ে, মানে আমি সব গল্পই করি আপনাদের সাথে, সে আমাদেরকে নিয়ে খাওয়াতে নিয়ে গেল, আমরা যেটা পছন্দ করি সেটা, যাতে আমাদের নাচের স্কুলে যাওয়ার ব্যাপারে আরো আগ্রহ থাকে। তারপরে শুরুকে ক্লাসে সব জায়গায় আমার আব্বু আম্মু দুজনেই আমাদের সাথে থাকতো, যেটা কিনা এখনো আমাদের নাচের ফ্রেন্ডরা যারা এখন অনেক বড় সেলিব্রিটি বা যারা এখনো বলে, সবসময় দেখেছি যে লিমালিকার সাথে আঙ্কেল আন্টি দুজনেই আছে। মানে আব্বু, এমনকি আমার আব্বুর বিজনেস ছিল সিঙ্গাপুরে, সেখান থেকে আমাদের ভারতনাট্যমের যে অর্নামেন্টস, যে ড্রেস, সেখান থেকে সে নিয়ে আসতো যাতে আমাদের একটা পারফেক্ট হয়। তো আব্বু আম্মু দুজনের কাছ থেকে সেই ছোটবেলা থেকে অনুপ্রেরণা পেয়েছি। তাদের কষ্টের কারণে, তাদের স্যাক্রিফাইসের কারণে আসলে নাচটা করতে পেরেছি। এবং তারপরে আমার বিয়ের পরে আমি খুবই লাকি যে আমার হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ, সে সম্পূর্ণ সাপোর্ট আমাকে করে। এবং আমার এখন দুটো বেবি আছে, একটা ছেলে একটা মেয়ে, সামাইরা সারি। এবং বেবিরা হওয়ার পরে আমার আব্বু আম্মু এবং হাজবেন্ড, এই তিনজন তাদেরকে এত ভালোভাবে টেক কেয়ার করে, যে কারণেই আমি আসলে নাচটাকে প্রফেশন হিসেবে নিতে পেরেছি, এত কাজ করছি এবং দেশের বাইরেও যেতে পারছি। তারাই তখন বাচ্চাদেরকে রাখে। অসাধারণ। আপনার গল্প থেকে যে জিনিসটি আমার একেবারে বলতে ইচ্ছে করছে, না বললেই নয়, যে প্রত্যেকটা সাকসেস মানুষের পেছনে পরিবারের ভূমিকা কিন্তু ভীষণ ভীষণ একটা বড় ব্যাপার। কারণ পরিবার যদি ঠিক না থাকে, পারিবারিক বন্ধন যদি দৃঢ় না থাকে, অনেক মেধা কিন্তু আসলে ঠিক সেভাবে বেড়ে উঠতে পারে না। যেমনটি আপনি বলছিলেন যে বাবা মায়ের সাপোর্ট, এই যে বাবা মা মিলেমিশে একজন সন্তানকে মানুষের মতো মানুষ করা, তার প্রতিভার বিকাশের পথে এগিয়ে দেওয়া, এটা আসলে অনেক বড় ব্যাপার। একটা সুস্থ পারিবারিক বন্ধন একটা সন্তানের জন্য, একজন মানুষের জন্য ভীষণ জরুরি। আমরা কথা বলছিলাম, কথার ভেতরেই মনে হয় আমি এই মেসেজটা আপনার কাছ থেকে পেলাম, আপনার অজান্তেই। কি বলো সোহেল?
এই তো শুনতেছি, আমারও ভালো লাগছে যে মানুষ যখন জীবনটা শুরু হয় বা বিশেষ করে নৃত্যশিল্পীদের ক্ষেত্রে বা যে কোনো গান নাচ একটা বাধার সম্মুখীন হয়। তো লিমাকে এই জন্যই ভালো লাগছে, বাবা মার পরপরই সে চলে আসছে তার হাজব্যান্ড, এবং হাজব্যান্ডের কাছে সাপোর্টটা পাচ্ছে, এটা বিশাল ব্যাপার। তো আমরা মনে হয় কথা বলতে বলতে আমাদের বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে। তো তুমি কি আরো কিছু বলবে না? কথা বলতে বলতে বিজ্ঞাপন বিরতিতে যাবো। প্রিয় দর্শক, যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, সাথেই থাকুন। মানে নাচ, আপার কাছে যাচ্ছি আমি। লিমা আপা, আপনি কি বলেন যে এই নাচটা সম্পর্কে, কখন বা কোন দেশের নাচ এটি? আচ্ছা, এটা টার্কির একটি নাচ, পুরুষের নাচ। এটা করেছিলাম টিভির ঈদের প্রোগ্রামে। আমি 6টা বিভিন্ন দেশের নাচ টিভি প্রোগ্রামের জন্য আলাদাভাবে করেছিলাম। তো এটা সেটাই একটা, এটা পুরুষের টার্কি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। তো এই নাচটার সাথে যে গান বা কস্টিউম, এটার জন্য আপনাকে ওই রকম পরিশ্রম করতে হয়েছে, খুঁজে বের করতে হয়েছে, সবকিছু দেখতে হয়েছে। বুঝে কম্পোজ করা, কস্টিউম করা, আপনারা দেখে বুঝেছেন যে একবার ওদের মতো করে কস্টিউম পরে, ওরা যে প্রপস ইউজ করে, বিভিন্ন দেশ বিভিন্ন প্রপস ইউজ করে, প্রপস ব্যবহার করে অর্নামেন্টস কিন্তু বিভিন্ন রকম হয়, এটার সাথে মিলিয়ে করা যায়। এই কস্টিউম গুলোকে এখান থেকে অর্ডার দিয়ে তো নিশ্চয়ই করেন, অর্নামেন্টস গুলো কিভাবে কি করেন? অর্ডার দিয়ে করে ওরা। এগুলো অর্নামেন্টস সবকিছু কস্টিউম তো আমাদের কস্টিউম মেকার আছে, প্রপস মেকার আমাদের, আমরা সেটা ডিজাইন দিয়ে নিজে, আমরা নিজে মার্কেটে যে কাপড় কিনে পুরো ডিজাইন দিয়ে বুঝে দাঁড়িয়ে থেকে সবকিছু করাতে হয়। এমন অনেক প্রসেস আছে যেটা আমাদের নিজেদের হাতে বানাতে হয়। হ্যাঁ, নাচের শিল্পীরা আমরা সবই পারি। সবচেয়ে মজার ব্যাপার কি, রিহার্সাল করার পরেই এই যাচ্ছে কই সব গাউসিয়াতে দৌড়ায় ওরা। হ্যাঁ, কেন? ওই কাপড় কিনতে সব, কেউ বাকি নাই। অথবা হয়তো বা কেউ রিহার্সাল চালাচ্ছে যে 2 জন তোমরা থাকো, আমরা যাচ্ছি নিয়ে আসি। এইখানে এনে আবার টেইলার চলে আসে, টেইলার আসলে পরে ওদের নিজস্ব একটা ডিজাইন থাকে, এই করে অনেক ঝামেলা। মানুষ তো আরাম করে দেখে ফেলে, হ্যাঁ লিমা 6টা ছেলে বা 6টা মেয়ে কিনে নেচে দিয়ে আসলো, বাট এটার পেছনে যে কতটা কষ্ট, মানে এটা চিন্তার ব্যাপার। অবশ্যই একজন দর্শক হচ্ছে ফিনিশ যে ওয়ার্ক সেটুকুই দেখেন, র ওয়ার্ক বা পেছনের যে কাজ সেটি আসলে দর্শকের দেখার কথাও না, দর্শক সেটি দেখবেনও না। দর্শক দেখবেন ফাইনালি সে কি প্রেজেন্ট করলো, এই প্রেজেন্টটুকু দেখে। তবে একটা প্রত্যেকটা কাজের পেছনে আসলে অনেক মানুষের শ্রম থাকে। এই যে একটি নাচ আমরা দেখলাম, তার কস্টিউম, তার অর্নামেন্টস একে ডিজাইন করতে হয়েছে, সময় নিয়ে বের হতে হয়েছে, মানে অনেকটাই পরিশ্রমের ব্যাপার। আর নিশ্চয়ই নিজের বলতে চাই হচ্ছে আমার গ্রুপের আমার যে স্টুডেন্টরা আছে এবং আমার যে গার্ডিয়ান আছে, স্টুডেন্টের গার্ডিয়ানরা, তারা কিন্তু খুবই হেল্পফুল। আমার কস্টিউম এবং অর্নামেন্টস যে জিনিসগুলো করি সেটাতে তো অন্য কস্টিউমাররা আছে। তাছাড়া আমার গ্রুপের ম্যানেজার আছে সাবের আন্টি, মানে আমার একটা স্টুডেন্টের মা, উনিও ভীষণ অ্যাক্টিভ। সে যেমন আমার এই কাজগুলোকে সাপোর্টগুলো আমি তাকে কারণগুলো দিয়ে দিই, বলে দিই যে আন্টি এখান থেকে এগুলো কোথাও এটা কিনা আনে, কারণ আমি যদি রিহার্সাল করাতে থাকি আমার পক্ষে সবসময় মার্কেটে যাওয়া সম্ভব হয় না। উনি কস্টিউম, তারপরে প্রপস, এই জিনিসগুলো যেমন ওনার দায়িত্ব থাকে, মানে আমার গ্রুপে এক একজনের কাছে এক একটা দায়িত্ব দেওয়া থাকে। রিহার্সাল হচ্ছে খাবার দাবার কে আনবে, একজনের কাছে খাবার দাবার দায়িত্ব, একজনের এগুলোর দায়িত্ব, মানে বিভিন্ন সবার সহযোগিতার মাধ্যমে কিন্তু কাজটা এইভাবে করা সম্ভব। আমার স্টুডেন্টরাও খুব সাপোর্ট করে। আসলে প্রতিটা স্টুডেন্টের বেশিরভাগই স্টুডেন্টের সাথে তাদের মারা আসেন, মানে রিহার্সাল গুলোতে বা স্কুলগুলোতে আছেন, এবং মারা এতটাই ভালো যে তারা নিজের থেকে কিন্তু বলে যে আপা আপনি যদি কিছু করতে হয় আমাদেরকে বলেন, আমরা হেল্প করে দিচ্ছি আপনাকে। ওটা কিন্তু নিজের ইচ্ছাই করে থাকে। এবং শুধু এটাই না, অনেকে দায়িত্ব নিয়ে নেয়, যে আমি এটা দেখছি, আপনি টেনশন করতে হবে না, আপনি আপনার নাচের দিকটা খেয়াল রাখেন। লিমার সঙ্গে কথা বলতে বলতে স্বতঃস্ফূর্ত ভাবে, বা তুমি যেগুলো বলছিলে, তুমি একজন নৃত্যশিল্পী, সেটি হচ্ছে নাচের সাথে এই যে একটা ফিনান্সিয়াল ব্যাপার কিন্তু জড়িত, কস্টিউম আছে, বিভিন্ন কিছু আছে। তো সেক্ষেত্রে আমি কি ধরে নিব যে যারা একটু যারা সাউন্ড ফিনান্সিয়ালি তারাই নাচের দিকে আসেন বা করেন, কিংবা যারা ভিন্ন অনেক ধরনের, আমাদের অর্থনৈতিক অবস্থান অনেকের সবার একরকম না, তো সেই সব মানুষদের যে প্রতিভা আছে, কারণ এটাও আমি মনে করি স্রষ্টা প্রদত্ত, সবাই নাচতে পারেন না, সবাই সুর শুনলে সবার ভিতরে তরঙ্গ তৈরি হয় না। একজন নৃত্যশিল্পী যিনি, তার মধ্যে আসলে তরঙ্গ তৈরি হয়। তো হয়তো সে
ওইরকম একজন শিল্পী কিন্তু সে অর্থনৈতিকভাবে সচ্ছল না বা এই জিনিসগুলো সে করতে পারবে না, আসতে পারে না, সেই ক্ষেত্রে আপনারা যাদের অর্গানাইজেশন আছেন সেই সব মানে ছেলে মেয়েদের জন্য আপনারা কি করে থাকেন? আচ্ছা, এটা যেমন সত্যি কথা বলতে নাচ আসলে খুব ব্যয়বহুল একটা মাধ্যম। প্রথমত শিখতে অনেক অর্থ ব্যয় করতে হয়, তারপরে আপনার কস্টিউম, অর্নামেন্টস, এগুলো অনেক খরচ, এগুলো কিন্তু ছেলেমেয়েদের জন্য বের করা খুব টাফ। তো আমরা তো ছোটবেলা থেকে আসছে বড় হচ্ছে জিনিসগুলো কিন্তু বুঝি, তো যে কারণে এখন যেটা আমরা করি, আমরা কিন্তু সম্পূর্ণ, আমি যখন বিদেশে এসেছি ফুল কস্টিউমটা আমি নিজে করি। আমার স্টুডেন্টদের কখনোই বলি না কোনো কস্টিউম করতে, আমরা কস্টিউমের জন্য আলাদা বাজেট রাখি, অর্নামেন্টসের জন্য হ্যাঁ কিছু অর্নামেন্টস আছে ছেলেমেয়েদের থাকে, বাট কস্টিউম টোটালি আমি দিই করতে। এবং আমাদের একটা জেনারেশনের বেশিরভাগ ডিরেক্টরই দেন, তারপরে প্রপস এই খরচগুলো সবার ডিরেক্টরদের বহন করি। আচ্ছা, আর যেটা আমি বলবো যে আসলে এই কথাটা ঠিক, অনেক ছেলে মেয়ে আছে তাদের মধ্যে অনেক প্রতিভা আছে কিন্তু আর্থিকভাবে তারা অতটা সাউন্ড না। আমি নিজে বলতে পারি যে আমি নাম বলতে পারবো না, বাট আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আর্থিকভাবে না, কিন্তু আমি তাদের কাছ থেকে স্যালারি নিই না, নিয়ে নাচ শিখেছি, এরকম কিন্তু আছে এবং তারা আসলে এখন খুব ভালো করছে, অনেক ভালো করছে এবং সবসময় কিন্তু আমার পাশে তারা আছে, নিবেদিত প্রাণ। তো হয় কি, এটা তো আসলে গুরুমুখী শিক্ষা, তো গুরুদেরও উচিত ছেলেমেয়েদেরকে সে সাপোর্টটা দেওয়া যেন ওরা দাঁড়িয়ে যেতে পারে। আমি লিমার সাথে একটু মানে যুক্ত হতে চাই এই কথার প্রেক্ষিতে। যেমন আমাদের দেশে ওই যে নৃত্যশিল্পীর কথা বললা, যে যারা দরিদ্র বা যারা ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারছে না, তাদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে বড় বড় নৃত্যশিল্পীরা যারা গ্রুপ আছে, স্কুল আছে, তারা কি করছে সেই ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আমি 25 ইয়ার্স ছিলাম ওই জগতে বাংলাদেশে যখন ছিলাম, তো আমি দেখেছি যেমন ওরা ভালো নাচে, বাট ওদের হয়তো বা সেই ধরনের পয়সা নেই যে ভালো একটা কস্টিউম পরবে বা যেটা টিচার বলে দিল যেরকম করতে হবে সেই করতে। আমি দেখেছি গুরুজিটা থাকে যে হ্যাঁ তোমরা 4 জন এই তোমরা কিন্তু বানাই নিবা পোশাকটা, ঠিক আছে, আর ওদেরটা আমার উপর ছেড়ে দাও, হ্যাঁ, মানে দায়িত্বটা নিয়ে নেয়। আবার আরেকটা জিনিস করে সবাইকে বলে যে তোমরা তো সবাই জানো, যেমন বললো যে সোহেলের পয়সা একটু কম আছে বা ও পারছে না অনেক কিছুতে, তো ওকে হয় কি যে খামের মধ্যে যখন পয়সাটা দেওয়া হয় ওদের থেকে হয়তো 200 বা 500 টাকা একটু বেশি দিয়ে দেওয়া হয়, কারণ সে আসে, ট্রান্সপোর্টে একটা খরচ আছে। এইভাবে কিন্তু আর কোনো সংস্কৃতি অঙ্গনে অন্যান্য কিছুতে আমি দেখিনি, বা নৃত্যশিল্পীদের আমি যে লিমা যেটা বললো যে আমি পয়সা নিচ্ছি না বা অন্য কোনো মাধ্যমে কিন্তু এইরকম দেখি না আমি, যেটা নৃত্যশিল্পী। তারপর সে মনে করে যে মেয়েটা নাচ শিখুক, ছেলেটা নাচ শিখুক, আমার এখানে আসুক। ইভেন যখন বাহিরে প্রোগ্রামগুলো যায়, যে সরকার যেই টাকা দেয় সেটা দিয়ে কিন্তু হয় না, সবার কিন্তু ওইরকম হয় না, হয়তো বা গেল বেরিয়ে চলে আসলো, তো সবাই শপিং করছে, তো সবাই আগে থেকেই ওকে বাদ দিয়ে একটা ইন্টারনাল একটা মিটিং করে যে আমরা সবাই মিলে ওকে এত এত দিয়ে দিব ওর শপিং এর জন্য, তোর গিফট, তোর যা ভালো লাগে। এই যে একটা ব্যাপার নাচের শিল্পীদের, আমি নাচের শিল্পীদের কথাই শুধু বলবো, এইটা মনে হয় এখনো প্রচলন আছে। লিমাও জানবে যে ও তো নিজেই বলে যে পয়সা নিচ্ছে না, এইটা আছে বলেই কিন্তু নাচটা একটা বড় রকমের একটা জায়গা দখল করে আছে বাংলাদেশে। এবং সবাই কিন্তু এই যে এখন গরিব বা এই যে ধনী এরা না, সবাই দেখছে যে মেয়েটা ভালো নাচলো কিনা, ছেলেটা ভালো নাচতেছে কিনা, তাকে সুযোগ দেওয়া হচ্ছে এবং তাকে একটা ভালো জায়গা করে দেওয়া হচ্ছে। এই আমাদের নাচের বড় বড় টিচাররা আছে বা লিমা বা আরো যারা আছেন, বিভিন্ন সংগঠনও তাদেরকে সহযোগিতা করছে। আমার মনে হয় জি বলুন লিমা, বলুন। হ্যাঁ, অনেক সংগঠন আছে যারা কিনা স্কলারশিপের ব্যবস্থা করছে, দেশের বাইরেও কিন্তু পাঠাচ্ছে তাদের দায়িত্ব নিয়ে, কিন্তু করছে। আমরা মনে হয় আরেকটা নাচ দেখতে পারি, আমাদের আরেকটা নাচে চলে যাচ্ছি, আরেকটা নাচ দেখে আসি। হ্যাঁ, আমরা নাচের একটু অংশ দেখলাম। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে যে এটি আপনার বাসায় করেছিলেন এবং এসরায়েলে আপনার বেশ কিছু পুরস্কার আমরা দেখতে পেলাম। পুরস্কারের প্রসঙ্গে পরে আসি, এই নাচটি কখনকার সময়ের? আচ্ছা, এই নাচটি আপনাদের এখানে দেওয়ার কারণ হচ্ছে এই যে আমরা কোভিডে ছিলাম, কোভিডের কারণে ছিলাম, তখন যাতে আমরা ডিসার্ট না হই, ডিপ্রেশন না করি, এই কারণে কিন্তু রেগুলারলি বাসায় নাচ প্র্যাকটিস করতাম, অনলাইনে তো ছেলেমেয়েদেরকে স্টুডেন্টদেরকে পড়াতামই, তাছাড়া আমি নিজেও কিন্তু নাচ রেগুলার প্র্যাকটিস করতাম, ইয়োগা করতাম। এবং এই নাচটা না মনের সুখে করা, আমরা ভিডিও করেছি, আমি রাত্রে হঠাৎ করে মনে হলো আচ্ছা 7 বছর আগে নাচটা করলাম, তো আপনাদেরকে দিয়েছি এই কারণে যে নাচ করলে কিন্তু মানুষের মন অনেক ভালো থাকে, অনেক হাসি খুশি থাকে, মানে প্রাণ চলো তুলিয়ে আনা যায় নাচের মাধ্যমে।
হ্যাঁ, এটা আপনাদেরকে দেখানোর মূল কারণ এটাই যে অনেকেই বলে যে এই কোভিডের কারণে অনেকে ডিপ্রেশনে পড়ে গেছে, আজ বন্ধ। আসলে ডিপ্রেশনে পড়ার কিছু নাই, আশাহত হওয়ার কিছু নাই। আমরা কিন্তু যেখানে যে অবস্থায় আছি, আমরা যদি আনন্দে থাকতে চাই তাহলে কিন্তু থাকতে পারি। এটার কারণে নাচটা দিয়েছিলাম। পিছনে বেশ কিছু পুরস্কারও দেখতে পেলাম, সেই সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, আসলে ছোটবেলা থেকেই তো আমরা বিভিন্ন কম্পিটিশন করেছি, যেমন নতুন করি, স্কুলের জাতীয় আন্তর্জাতিক, মানে এই ধরনের অনেক কম্পিটিশন করেছি, সেগুলো তো অনেক প্রাইজ আছে। তো সেগুলো আসলে এখন মা বাসাতে এত হারিনি। তো এখানে যেগুলো দেখেছি সেগুলো এখনকার সময়ের কিছু অ্যাওয়ার্ড, যেমন আমি অনেক ক্লাবের সাথে জড়িত আছি, ক্লাব, লেডস ক্লাব, তারপরে বিভিন্ন অ্যাওয়ার্ডও পাই। তো এখানে যেগুলো দেখেছি সেগুলোর ভিতরে কিছু, আর হচ্ছে কি আমি দেশের বাইরে যে ট্যুরে যাই, সেসব দেশ থেকে এমবাসি থেকে আমাদেরকে একটা অ্যাওয়ার্ড দেন, সার্টিফিকেট দেন, সেগুলো কিছু আমি দেখেছি। বাহ। আর যে কথা বলছিলেন যে আপনি নাচটি করেছেন, আপনার হাজবেন্ড সেটি ধারণ করেছে এই কোভিডের সময়। আসলে এটুকুই মনে হচ্ছিল যে আপনি আসলে পারিবারিক জীবনে ভীষণ সুখী একজন মানুষ, দুটো বেবি আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার একজন সুখী মানুষ মনে হচ্ছে। যাই হোক, এই যে আসলে যে সুখী মানুষ, আমার পাশে যে বসে আছে সেলিনা, খুব সুখী মানুষ, সে সব মানুষকেই মনে করে সুখী। তা আসলে এই কথাটাই যেন মানে কার্যকরী করে সবার ক্ষেত্রে। তো আসলে এই কথা হয়ে গেছে। তো লিমা আমাদের সঙ্গেই থাকো, আর দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। আমরা বিজ্ঞাপন বিরতির পর আবারও আসছি আপনাদের মাঝে। দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের দূরে থেকেও কাছে অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন একজন নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, এবং যিনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন, লিমা। কথা বলছিলাম তার সাথে, তার পারিবারিক একটু গল্প আমরা করছিলাম, এক ফাঁকে শুনে নিলাম তার কথা। সেই কথা আবারও ফিরে আসি যে সোহেল বলছিল যে আমি সুখী মানুষ। অবশ্যই আমরা প্রত্যেকটি মানুষ সুখী মানুষ। এত বড় একটা ডিজাস্টার পৃথিবী জুড়ে, আমি যেটা বলবো করোনা ভাইরাস, কোভিড-19, তার থেকে যে আমরা যে কজন বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, আমরা যারা আক্রান্ত হইনি, আমরা বলবো যে আমরা অনেক সৌভাগ্যবান। এবং প্রত্যেকটি মানুষ সুখী মানুষ। সে যদি নিজেকে মনে করে একজন সুখী মানুষ, তাহলে সে সুখী মানুষ। কি সুন্দর কথা। দর্শক, আপনারা যারা দেখছেন যে যেখান থেকে সেলিনার কথাগুলো শুনবেন, আশা করি সুখী না হলে আজকে আপনাদের সুখটা চলে আসবে আর নিজেকে সুখী ভাবতে শুরু করবেন। লিমা, চলে যাচ্ছে আবারও আপনার কাছে। আপনার গল্প শুনছিলাম, যে আপনার পরিবারের গল্প একটু বললাম, যে এই যে একটা স্কুল চালাচ্ছেন, বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন, এটা একটা, আমি বলবো যে বিশাল একটা ব্যাপার। তার মধ্যে অনেক কিছু করতে হচ্ছে, শুধু নাচই করছেন না, কস্টিউম থেকে শুরু করে কোন নাচ কোন ধরনের হবে, টোটাল ব্যাপারটা আপনি সামলাচ্ছেন। পাশাপাশি গর্বিত মা এবং একজন ভালোবাসাময় একজন স্ত্রী। এই যে সমন্বয়, এগুলো কিভাবে করেন? হ্যাঁ, এটা ঠিক। আসলে আমার বেবি দুটা, একটা মেয়ে 11 ইয়ার্স আর ছেলে 8 ইয়ার্স, ওরা ফাইনালে পড়ে। তো ব্যাপারটা হচ্ছে সবকিছু আসলে কিন্তু মেইনটেইন করতে হয়। বাচ্চাদের, হাজবেন্ড, বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তারা আলাদা বাসাতে আছে, বাবা মা শ্বশুর শাশুড়ি, কিন্তু তারপর দায়িত্ব তো আছে। আর এখন বাংলাদেশের যে অবস্থা, আমরাও তো বাইরের মতোই, আমাদেরও কিন্তু হেল্পিং হ্যান্ডস এখন পাওয়াই যায় না। বাসায় সমস্ত কাজ করে, রান্না বান্না করে, বেবিদেরকে সামলে, তারপর কিন্তু আমরা নাচটা করছি। এটা কিন্তু আমাদের জন্য বিশাল স্ট্রাগল, কিন্তু আমরা কিন্তু করে যাচ্ছি। আসলে যেটা বলছি, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা তো অনেকই শুনলাম লিমার কাছ থেকে, অনেক সুখী। আর শোক যাদের থাকে, শুধু ফ্যামিলির কথা আসে, কিন্তু ফ্যামিলির বাইরের কিছু কথা শুনতে চাচ্ছি আমি। লিমার কাছে আমার কিছু কথা জানার ছিল। এই যে কোভিডে তুমি ঘরে বসে তোমার নৃত্যশিল্পীদের, তোমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে যেভাবে তুমি অনলাইনে বা বিভিন্নভাবে সহযোগিতা করেছো, তো তোমার কি একটু মনে হয়েছে যে শুধু আমার সংগঠন না, আমার বাইরে যারা, বাংলাদেশে যারা নৃত্যশিল্পী আছেন বা বিভিন্ন জেলায় যারা নৃত্যশিল্পী আছেন, তাদেরকে আমি বিভিন্নভাবে সহযোগিতা বা অর্গানাইজেশনের মাধ্যমে বা তোমার মাধ্যমে এরকম কোনো কাজ করেছো কোভিডের মধ্যে তুমি, যেটা আমাদের দর্শকদের জন্য বলতে পারো? মানে সোশ্যাল ওয়ার্ক। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমাদের শিল্পকলাকে অ্যাডভার্টাইজিং মাধ্যমে মানে গভর্নমেন্ট কিছু অনুদান এসেছিল, যেটা আর্টিস্টদেরকে দেবার কথা ছিল। তখন আমাকে বলা হলো, তখন আমি একদম মফস্বলের বেশ কয়েকজন যাদের আসলে প্রয়োজন ছিল, তারা হয়তো আমার গ্রুপের না, আর আমার গ্রুপেরও কয়েকজন ছিল যাদের আসলে দরকার, তাদেরকে কিন্তু সেটা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি।
এবং সামনেও আবার সেই ব্যবস্থাটা আছে, আমাকে জানিয়েছে ইনস্টিটিউট থেকে, তো আবার লিস্ট করে তাদের নামটা দেওয়া হয়েছে। তো যেটা ওদের যতটুকুই পাক সেটা কিন্তু ওদের জন্য একটা বিশাল হেল্প করেছে। তারপরে আমরা যে কাজগুলো অনলাইনে করতে পেরেছি সেগুলো অবশ্যই কিছু রেগুলেশন ছিল, সেগুলো দিয়ে ওদেরকে হেল্প করেছি। আর আমি যেহেতু একটা ক্লাবের সাথে জড়িত আছি, সেই ক্লাবের মাধ্যমে আমরা কিছু দুস্থ মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করছি। আর আরেকটা যেটা হলো যে মানুষ বলছে, এখন মানুষ নাচের কথাই বলে যে হ্যাঁ আমরা নাচ থেকে হারিয়ে যাচ্ছি, নাচ যখন এখন অন্যদিকে চলে যাচ্ছে। তো আমি লিমাকে বলবো যে এই কথাগুলো কেন আসছে, হ্যাঁ মানে এই কথাগুলোর তুমি বলতে চাচ্ছ যে আমরা ক্লাসিক্যাল নাচ থেকে হারিয়ে মানে ফিল্ম স্টাইলে যে ওয়েস্টার্নাইজ, মোর ওয়েস্টার্নাইজ হয়ে যাচ্ছি, বা আমরা যে কস্টিউম গুলো আছে আমাদের দেশকে যে আমরা আগে একটা প্রেজেন্ট করতাম, এই সব জায়গা থেকে দূরে সরে কেমন জানি আমরা অন্যদিকে ধাবিত হচ্ছে, অন্য কোনো সংস্কৃতিকে আমরা কপি করার চেষ্টা করছি। তো এটা কতটুকু সত্য বা কতটুকু হচ্ছে এটা একটু আমি জানতে চাচ্ছিলাম লিমার কাছ থেকে। হ্যাঁ, এটা আসলে একটা বিষয় অবশ্যই আছে। প্রথম বিষয়টা হচ্ছে যে ক্লাসিক্যাল যে ডান্স, ক্লাসিক্যাল ডান্সটা কিন্তু সেখানেই আছে। ক্লাসিক্যাল ডান্সটাকে ভাঙা সম্ভব না, কারণ এদের নিজস্ব, যেমন আমি বারাতনাট্যম করেছি, তারপরে বারাতনাট্যম, কাথক, মণিপুরি, এই নাচগুলোকে ভেঙে এগুলার মাধুর্য নষ্ট করা সম্ভব না। এই নাচগুলো তাদের পজিশনেই আছে। আচ্ছা, যেটা হচ্ছে যে এখন আধুনিকায়ন করতে যে, আধুনিক নাচ করতে যে অনেক সময় দেখা যাচ্ছে যে নাচটা একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি। হ্যাঁ, আবার এও সত্যি যে যত নতুন তত আধুনিক আছে, আমাদেরকে নতুনটাকে গ্রহণ করতে হবে। তো বিষয়টা হচ্ছে, আমি যেটা মনে করি যে পুরনোটাকে সাথে নিয়ে নতুনের ভালোটা গ্রহণ করে আমাদেরকে শালীনতা বজায় রেখে নাচটা করতে হবে। এখন বিভিন্ন প্রোগ্রামের ডিমান্ড বিভিন্ন রকম থাকে। গভর্নমেন্ট প্রোগ্রাম যেমন আমি করি, আমরা কিন্তু কর্পোরেট শো করি, প্রাইভেট প্রোগ্রাম করি। তো বিভিন্ন অনুষ্ঠানের ডিমান্ড, মানে আপনার যারা ইভেন্টস করছে তাদের ডিমান্ড বিভিন্ন থাকে। তখন দেখা যায় যে সেই ইভেন্টের অর্গানাইজারদের কারণে তখন দেখা যায় অনেক কোরিওগ্রাফাররা হয়তো বা স্ট্যাবলিশ হওয়ার জন্য বলে বা টাকার জন্য বলেন, তো বেশি তাদের কথা মেনে নিয়ে নাচটা একটু অন্যরকম করে ফেলছে। আমার কথা হচ্ছে সেটা না করে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিটাকে মাথায় রেখে এটাকে সুন্দর করে স্থায়ীভাবে আমরা আধুনিকায়ন করে যদি আগাই, তাহলে কিন্তু আর এই প্রবলেমটা হবে না। তো এবারে যে কথাটা বলেছি সেটা কিছু সমস্যা আসলে হচ্ছে। আসলে এই ক্ষেত্রে মানে দর্শকের রুচিরও একটা ব্যাপার আছে, তার চাহিদারও একটা ব্যাপার আছে। কারণ যেহেতু যদি আমি প্রফেশন হিসেবে নেই, আমাকে অবশ্যই দর্শকের চাহিদাটার কথা মাথায় রাখতেই হবে। আর শুধু প্রফেশনও না, যদি আমি অডিয়েন্সের কথা চিন্তা করি, বৃহত্তম মানুষের একটা চাহিদার কথা মাথায় রাখতে হবে। তবে আপনি যেটি বলেছেন চমৎকার লেগেছে আমার, আমিও একমত এই কথার সাথে। পুরনোকে সাথে নিয়ে নতুনের সাথে পথ চলাই হচ্ছে সত্যিকারের কথা, না হলে হয়তো পৃথিবী এগিত না, পৃথিবী এক জায়গায় থমকে যেত। যেমন আমি ব্রিটেনে যে বিষয়টা দেখি, যে এখানে আমি জাস্ট একটু এক্সাম্পল দিচ্ছি, রয়্যাল লন্ডন হসপিটাল, সেটি পুনঃসংস্করণের কাজ চলছে। এর সামনেটাকে সেই প্রথম যখন শুরু হয়েছিল, সামনের অবয়বটাকে ঠিক ওই রকম রেখে পেছনেরটা, ভেতরেরটাকে আধুনিককরণ করা হচ্ছে। সেই পুরনোকে সাথে নিয়ে নতুনের সাথে চলা। আমি আসলে এরকম করে এক্সাম্পলটা দিলাম। তো অনেক এক্সাম্পল দিয়েছো, এই জন্য তোমাকে এখন আরেকটি নাচ দেখানো হচ্ছে। আমরা আরেকটু নাচে চলে যাচ্ছি। আমরা পুরনো জিনিস, বাট আমরা লিমার কাছে এটা নতুন ভাবে, এবং আমাদের যেটা আমরা লন্ডনে এটাকে কি বলবো এস্টাবলিশড করেছি, যেই ধামাইল ডান্স, যেখানে লন্ডনে মানুষের মুখে মুখে এখন যেখানেই যাই ধামাইল হবে, সেইটা লিমা আমাদের জন্য কি করেছে, আমাদের দর্শকদের জন্য কি করেছে, আমরা একটু দেখে আসি। You
গাঙে কোন গাঙে আইলো পানি মন হইল সত্যি মনটা ভরে গেল। মনে হয় আসলে যে আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি যে কতটা সুন্দর, যে এই ধরনের নাচ দেখলে বোঝা যায়। আর পিছনে আমাদের বাংলাদেশের পতাকা ছিল, তো দুটো মিলিয়ে আমার ভালো লেগেছে। আর লিমাকে বলবো যে তুমি যেটা করেছো এটা ধামাইল ফোক ডান্স, মানে খুব ভালো লাগছে। ধামাইলের সাথে ফোকটাকে মিক্স করে তুমি করেছো, অসাধারণ কোরিওগ্রাফি ছিল এবং কস্টিউমগুলো খুবই ভালো লেগেছে এবং সবকিছুই মানে এখানে ছিল। তো আসলে এই যে বাংলাদেশের ঐতিহ্য বা বাংলাদেশের আমাদের কস্টিউমগুলো নাচের সাথে এই জিনিসগুলো দেখলে আমাদের কেন মনটা তো এমনি ভালো হয়ে যায়। আমরা এতটাই এখন একটা জিনিস শিক্ষা হয়েছে, আমি অনেকে বলি যে করোনাটা যে হইলো আমাদের পুরো বিশ্বে, যে কোভিড-19 মানুষের আসক্ত হলো, যে মানুষ বলে যে এটা খারাপ, আমি বলি অনেক ভালো হয়েছে। এখানে কি হয়েছে, এখানে মানুষের একটা বন্ধন তৈরি হয়েছে, যেমন বাবা মেয়েকে সময় দিতে পারছিল না, বাট এই কোভিডের কারণে বাবা মেয়েকে সময় দিচ্ছে, হাজবেন্ড ওয়াইফকে সময় দিয়েছে, ঝগড়াও হয়েছে। কিন্তু আমরা যে পৃথিবীতে আছি, মানুষ কিন্তু খারাপটাকে বেশি সামনে নিয়ে আসে। এর মধ্যে কতটা ভালো কাজ হয়েছে সেটা কিন্তু কেউ তুলে ধরছে না। যে বাবা মা ভাই বোন বসে একসাথে একই ঘরের মধ্যে 15 দিন 20 দিন 1 মাস 1.5 বছর আটকা একই জায়গায় থাকছে, এই যে একটা মায়া মহব্বত হয়ে গেছে। অনেক ফ্যামিলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তারা অন্যরকম, তারা এখন তাদের ছেলে মেয়ে ছাড়া বুঝে না, একসঙ্গে এই জিনিসগুলো কিন্তু অনেকে দেখে না, খালি বলে হ্যাঁ ঘরে বসেছিলাম মাথা খারাপ হয়ে গেছে, ডিপ্রেশন হয়ে গেছে। তাদের জন্য হয়েছে যারা আসলে বাহিরমুখী, বলে না বাহিরের মানুষকে কখনো ঘরে রাখা যায় না, তাদের জন্য তারা পাগল হয়ে গেছে কিভাবে বাইরে যাব, কিভাবে ফোনে কথা বলবো। কারণ হাজবেন্ড থাকলে তো ঘরে বসে পরকিয়া করতে পারবে না, কিভাবে কথা বলবে। তো এটা একটা সমস্যা, এই সমস্যাগুলি বেশি ছিল। এনিওয়ে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। তো কেমন লাগলো তোমার ধামাইল আর ফোক? সেলিনা আবার একটু মডার্ন ওয়েস্টার্নাইজ নাচ পছন্দ করে। না আমি এটা ঠিক না, আমি সবকিছুই পছন্দ করি। নিশ্চয়ই আমার ট্র্যাডিশনাল যে সেটি আমার কাছে আগে, সেটিকেও যেমন পছন্দ করি, মডার্নও পছন্দ করি। যা কিছু ভালো, যা কিছু সুস্থ ধারার, সেটি হোক আমার দেশের, সেটি হোক বাইরে। সেলিনাকে দিয়ে কিন্তু ধামাইল দেওয়া হয়েছে, বুঝছো লিমা, তোমাকে বললাম সেগুলো আমি আসলে গ্রহণ করি। যা কিছু ভালো তার সাথে আমি আছি। প্রিয় দর্শক, আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষের দিকেই চলে এসেছি। তো যাওয়ার আগে আমি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি লিমা, তার কাছে। আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো আপনার? খুবই ভালো লেগেছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা অনেক কথা বললাম, আর আপনাদের কথা বলার মধ্যে অনেক আন্তরিকতা ছিল, যেটা কিনা খুবই ভালো লেগেছে। মানে একদম নিজের ভাই বোনদের সাথে বসে যেভাবে গল্প করি সেভাবে করছিলাম, যেটা খুব ভালো লেগেছে। আর আমি এনটিভি বাংলাদেশে এনটিভির সাথে অনেক কাজ করেছি, অনেক আগে থেকে। ভীষণ একটা ভালো সম্পর্ক এনটিভির সাথে আমার। তো আজকে লন্ডনের আপনাদের এনটিভির সাথে যুক্ত হতে পেরে সোহেল ভাইকে অনেক ধন্যবাদ, আপনি এই সুযোগটা করে দিয়েছেন এবং আমার আসলেই খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য, কারণ আপনি ভীষণ একজন ব্যস্ত মানুষ, আমরা শুনেই বুঝলাম। তারপরও সময় দিয়েছেন, এটি ভীষণ ভালো লেগেছে আমাদের কাছে। ভবিষ্যতে হয়তো আবারও দেখা হবে, সশরীরে দেখা হতে পারে, যেহেতু আপনি বিভিন্ন প্রোগ্রাম করতে দেশের বাইরে যান, হয়তো একসময় এখানেও আসবেন। আর যেটি আমরা বলছিলাম, সোহেল যেমনটি বলছিল, কোভিড আমাদের পারস্পরিক সম্পর্ককে যেমন কিছুটা তিক্ত করেছে, তেমনি কাছে এনেছে। আর যেটি আমার মনে হয় বলতে চাচ্ছিল, যে আমাদের যদি পারিবারিক শ্রদ্ধা বোধটা থাকে, পারিবারিক সম্পর্কটা যদি সুদৃঢ় থাকে, তাহলে আমরা এই সময়টাকে সবাই এনজয় করেছি। তারপরেও মানুষ যখন দীর্ঘ একটা অভ্যেসের মধ্যে থাকে, সেই অভ্যেস থেকে আরেকটা অভ্যেসে যখন আসে, তার মধ্যে এক ধরনের কষ্ট, হতাশা বোধ তৈরি হতে পারে। এটা অন্যায় কিছু না, খারাপ কিছু না। তারপরেও মানুষ সব কিছু পারে, কারণ মানুষ আশরাফুল মাখলুকাত, সে সৃষ্টির সেরা, সে সব সময় সব পরিস্থিতিকে জয় করে নিতে পারে। দীর্ঘশ্বাস ছাড়লে সোহেল একেবারে অবেলায় বলে ফেলো। যেমনটি পেরেছি আমরা দূরে থেকেও কাছে, হ্যাঁ আমরা কিন্তু চেষ্টা করেছি, সার্থক হয়েছি। দূরে থেকে আমরা কাছের বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পেরেছি। দর্শক, একদম শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আমাদের প্রোগ্রামটি আপনাদের ভালো লাগছে। আর আবারও দেখা হবে আমাদের আগামী পর্বে। আপনাদেরই পছন্দ এবং ভালো লাগার কাউকে আমরা হয়তো নিয়ে আসবো। আমি সোহেল আহমেদ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সেলিনা। তবে যেতে যেতে বলে যাই, অবশ্যই যে যেখানে যে অবস্থায় থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জীবন যাপন নয়, জীবনকে উদযাপন করুন। শুভকামনা সবার জন্য।